হ্যালো বন্ধুরা, এলএলএস ডিজি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়, ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা, খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ। অর্থাৎ এই যে খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক যেটা রয়েছে, এই সময়কালের মধ্যে ভারতের যে সমাজ, অর্থনীতি, সংস্কৃতি ইত্যাদির বিবরণ এই চ্যাপ্টারের মধ্যে দেওয়া আছে। তো প্রথমে আমরা জানবো যে অর্থনীতি সম্পর্কে। তো এখানে মূলত যে সমস্ত জায়গার কথা বলা হচ্ছে সেইগুলো হলো দক্ষিণ ভারত, আর বাংলার ক্ষেত্রে পাল ও সেন যুগ। এই সমস্ত জায়গার অর্থনীতি কীরকম ছিল, অর্থনীতির মূল ভিত্তি কী ছিল, মানুষের জীবনযাপন কেমন ছিল, সেই সমস্ত বিষয় নিয়ে এখানে আলোচিত হয়েছে। তো তার আগে এখানে যেটা বলা হয়েছে ভারতের সামন্ত ব্যবস্থা। সামন্ত ব্যবস্থা কি না, তৎকালীন সময়ে এইরকম একটা সামরিক ও রাজনৈতিক একটা ব্যবস্থা চালু হয়েছিল সমাজে, সেটাকে বলা হতো সামন্ত ব্যবস্থা। এটাতে কি হতো, এই সামন্ত ব্যবস্থায় একদম উপরের দিকে থাকতেন রাজা, তার নিচে থাকতেন কয়েকজন মহাসামন্ত, তাদের অধীনে থাকতেন উপসামন্ত, আর একেবারে নিচের স্তরে থাকতেন যারা সাধারণ মানুষ বা ভূমিদাস তারা। তো এখানে দেখা যাচ্ছে যে একদম নিচের স্তর মানে যারা আর কি কৃষক বা শ্রমজীবী বা ভূমিদাস, তাদের সংখ্যাটা খুবই বেশি। তারপর তার উপরের ধাপে যারা রয়েছেন, অর্থাৎ ওই প্রধান সামন্তের অধীনে যারা উপসামন্ত, তাদের সংখ্যা ভূমিদাসদের থেকে একটু কম। আবার তার উপরে রয়েছে মহাসামন্ত, তাদের আরও কম। আর একেবারে সব থেকে উপরে রয়েছেন রাজা, তিনি একজন। তো এইভাবে যখন এটাকে একটা আকার দেওয়া হলো, তখন সেটা দেখতে অনেকটা ত্রিভুজ আকার দাঁড়ালো। তো এই যে ত্রিভুজাকৃতি যে এই যে সমাজের এক বিশেষ ধরনের শাসন ব্যবস্থা ও সামরিক ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে বলা হতো সামন্ততন্ত্র বা সামন্ত ব্যবস্থা। তো এখানে দেখা যেত কি যে সমস্ত রকম পরিশ্রমের যে সমস্ত কাজগুলো, সেগুলো কারা করতেন, একেবারে নিচু স্তরে যারা রয়েছেন অর্থাৎ শ্রমজীবী ভূমিদাস, তারা এরাই ফসল ফলাতো। আর তার উপরের স্তরে যারা রয়েছেন তারা এদের কাছ থেকে রাজস্ব বা কর সংগ্রহ করতেন, আর এইভাবেই তাদের জীবিকা নির্বাহ হতো। মানে এরা কোনো কায়িক পরিশ্রম করতেন না, যারা সামন্ত বা রাজা এনারা। তো এই হচ্ছে সামন্ততন্ত্রর যে ব্যবস্থা। আর এই সামন্ততন্ত্রের ব্যবস্থা ইউরোপে হয়েছিল কখন, খ্রিস্টীয় নবম শতকে। খ্রিস্টীয় নবম শতকে পশ্চিম ইউরোপে এরকম সামরিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছিল। এটাকে বলা হচ্ছে সামন্ততন্ত্র। এই সামন্ত প্রভুরা কি করতেন, তারা ম্যানর বা খামার, ম্যানর কথাটির অর্থ কি, খামার, সেই খামারের মধ্যে তারা ওই ভূমিদাসদেরকে দিয়ে পরিশ্রম করাতেন, আর সেখানে ফসল উৎপাদন করাতেন। আর এইভাবেই তাদের জীবিকা নির্বাহ হতো। এমনকি তারা ওই ভূমিদাসদের কাছ থেকে রাজস্ব বা করও সংগ্রহ করতেন। এই ছিল সামন্ততন্ত্র। এরপরে যেটা পয়েন্ট, সেটা হলো দক্ষিণ ভারতের অর্থনীতি। অর্থাৎ দক্ষিণ ভারতে যে সমস্ত রাজনৈতিক যে শক্তিগুলো গড়ে উঠেছিল, তো সেই সময় ওখানকার অর্থনীতি কীরকম ছিল সেইগুলো এখানে আলোচিত হয়েছে। এখানে বলা হয়েছে যে দক্ষিণ ভারতে যে রাজশক্তিগুলো, যেমন চোল হলো, পাণ্ড্য হলো, এরা কি করতো, এরা বহু মন্দির তৈরি করেছিল। সেই মন্দিরগুলো কোথায় কোথায় গড়ে উঠেছিল, যেমন তাঞ্জোরে গড়ে উঠেছিল, গঙ্গাইকুণ্ড, চোলপুরম। চোল শাসক রাজরাজ ও রাজেন্দ্রর সময় এই মন্দিরগুলো তৈরি হয়েছিল। এবার মন্দির গড়ে ওঠা মানেই সেখানে লোকালয় গড়ে উঠবে, মানুষরা বসতি স্থাপন করবে, সেই সঙ্গে সঙ্গে সেখানে শিল্পীরা আসবে, এইটাই তারা চাইতেন। সেই জন্য অনেক সময় কি করতেন তারা, মন্দির কর্তৃপক্ষ এদেরকে
যারা রাজা, ব্যবসায়ী বা অভিজাতরা নিষ্কর জমিদান করতেন, অর্থাৎ সেই জমিতে কোনো কর দিতে হতো না। এর ফলে কি হতো, সেখানে জমির ফসল, যে ওই জমিগুলোতে চাষ করে যে ফসল উৎপাদিত হতো সেগুলো কিসের কাজে লাগতো? ওই মন্দির বা মন্দিরের সঙ্গে যারা যুক্ত মানুষজন থাকতেন, যেমন মন্দিরে পুজো টুজো করার জন্য থাকতেন পুরোহিত, মালাকাররা থাকতেন, নর্তক নর্তকী, তারপর রাঁধুনি থাকতেন, নিত্য সেবা, এই সমস্তর জন্য। তো সেই জন্য এদের কিভাবে চলবে? তো সেই যে ওই যে জমিগুলো যেগুলো দেওয়া হতো, সেখানে যে ফসল উৎপাদিত হতো তাতে এদেরও চলে যেত। এই একটা দিক গেল। এছাড়া দক্ষিণ ভারতের চোল যে রাজ্য, তাদের ব্রোঞ্জের তৈরি হস্তশিল্প খুব বিখ্যাত ছিল। ব্রোঞ্জের হস্তশিল্প এটাও খুব বিখ্যাত ছিল। কৃষিকাজেরও উন্নতি ঘটেছিল। কী জন্য? না, ওই যে কাবেরী আর তার যে সমস্ত শাখা নদী, সেখান থেকে খাল কেটে সেচ ব্যবস্থার খুব উন্নতি ঘটেছিল। আর তাহলে দেখা গেল কি, এক হচ্ছে মন্দির নির্মাণ, সেই সঙ্গে সঙ্গে মন্দিরকে কেন্দ্র করে যে বসতি স্থাপন, সেই সঙ্গে সঙ্গে ওখানে জমি প্রদান, নিষ্কর জমি প্রদান, এইগুলো ছিল। তার পাশাপাশি কৃষিকার্যেরও উন্নতি ঘটেছিল। এগুলো অর্থনীতিকে সমৃদ্ধ করেছিল। আর সেই সঙ্গে সঙ্গে ওই যে ব্রোঞ্জের যে হস্তশিল্প, সেটাও খুব বিখ্যাত ছিল। এবার হচ্ছে চোল রাজ্যের প্রধান কে ছিলেন? রাজা। তাকে সাহায্য করার জন্য ছিল কে? মন্ত্রী পরিষদ। এবারে তারা কি করতেন? যাতে করে শাসন ব্যবস্থাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, সেই জন্য তারা সমস্ত রাজ্যকে ছোট ছোট কয়েকটি প্রদেশে ভাগ করতেন। সেইগুলো কি বলা হতো? মণ্ডলম। এরকম কৃষকরা যেখানে বসবাস করতেন, সেই কৃষকদের যে বসতি, সেখানে গড়ে উঠেছিল গ্রাম পরিষদ। গ্রাম পরিষদকে কি বলা হতো? উর। এরা কি করতো? এই কৃষকদেরকে নিয়ে যে গ্রামগুলো গড়ে উঠেছিল, সেখানকার শাসন, বিচার, স্বায়ত্তশাসন, বিচার ইত্যাদি ব্যবস্থাগুলোকে দেখাশোনা করত। এইরকম কতগুলো গ্রাম, সেইগুলোকে মিলে গড়ে উঠেছিল একটা নাড়ু। এইভাবে আবার যেগুলো শহরাঞ্চল, সেখানে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য ছিল নগরম নামের আরেকটি পরিষদ। এরপর এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে চেট্টি। চেট্টি কথাটির অর্থ কী? চেট্টি কথাটির অর্থ হলো বণিক, যারা ব্যবসা করতেন। এই বণিকরা কি করতেন? এই বণিক সংগঠনরাও বিভিন্ন মন্দিরকে জমিদান করতেন। এই সময়কার যারা রাজা ছিলেন, তারা অনেকেই বিভিন্ন উপাধি ধারণ করতেন, যেমন মহারাজা, অধিরাজ, ত্রিভুবন চক্রবর্তী ইত্যাদি। এই সমস্ত উপাধি তারা গ্রহণ করতেন। এরপর এখানে যে বিষয়টি রয়েছে, সেটা হলো পাল ও সেন যুগের বাংলার ধন সম্পদ অর্থনীতি কীরকম ছিল। পাল সেন যুগের বাংলার অর্থনীতির মূল তিনটি দিক ছিল। একটা ছিল কৃষি, একটা শিল্প, আর একটা ব্যবসা বাণিজ্য। এই তিনটি ছিল বাংলার অর্থনীতির মূল ভিত্তি। তবে ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে গুরুত্বহীন হয়ে পড়তে থাকে। কারণ কি না, এই সময় আরব বণিক যারা ছিল, তাদের প্রভাব প্রতিপত্তি বাড়ছিল। তাদের প্রভাব বৃদ্ধির ফলে বা আমাদের এখানকার যে বণিক, স্থানীয় বণিক, তাদের গুরুত্ব কমে যাচ্ছিল। এছাড়া পাল আর সেন যুগে তখনকার যে সোনার উপর মুদ্রা, সেগুলোর ব্যবহারও কমে গিয়েছিল। তার পরিবর্তে কড়ির মাধ্যমে জিনিসপত্র কেনা বেচা হচ্ছিল। এই সময় কৃষকদের কিন্তু খুব একটা অবহেলা করা হতো না। তাদেরকে জমি বিক্রির আগে কৃষকদেরকে খবর দেওয়া হতো। যদিও কৃষকদের জমি থাকতো না, রাজারাই তাদেরকে জমি দান করতেন। রাজাদের জমিতেই তারা কৃষিকাজ ইত্যাদি করতেন, আর তার বিনিময়ে তাদেরকে উৎপন্ন ফসলের 1/6, মানে 1/6 রাজাকে কর হিসাবে দিতে হতো। অর্থাৎ জমি থাকতো রাজার,
আর কৃষকরা শুধুমাত্র সেখানে তাদের কাছ থেকে ফসল ফলানোর জন্য, অর্থাৎ কৃষিকাজ করার জন্য সেই জমি রাজাই তাদেরকে দিতেন। এবার ওখানকার যারা প্রজা কোনো একটা রাজ্যের, তারা রাজাকে কর দিতেন। কী জন্য? যাতে করে তারা নিশ্চিন্তে থাকতে পারেন, নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য। এই পাল যুগের যে প্রধান প্রধান ফসল কী কী ছিল বলতে হবে, ধান, সর্ষে ইত্যাদি। আর ফলের মধ্যে কী কী ছিল? আম, কাঁঠাল, কলা, ডালিম, খেজুর, নারকেল ইত্যাদি। এছাড়া তখনকার দিনের বাংলায় অনেক নদ নদী ছিল, সেখান থেকে প্রচুর মাছ পাওয়া যেত, তাই মাছও ছিল মানে খাদ্য তালিকার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস। এছাড়া কাঠ ছিল সেখানকার অন্যতম সম্পদ। এখানে বাঙালির বিভিন্ন খাওয়া দাওয়া বিষয় আছে। যেহেতু ধান ছিল সেখানকার প্রধান কৃষিজ ফসল, তাহলে বাঙালিদের প্রধান খাদ্য হবে ভাত। আর সেই সঙ্গে সঙ্গে গাওয়া ঘি, মৌরালা মাছ, নালতে শাক ইত্যাদি তাদের খাবারের তালিকায় এগুলো ছিল। এখানে একটা বিষয় আছে যে বাংলার লোকেরা আলু খাওয়া কাদের কাছ থেকে শিখেছে? এটা বলতে হবে পর্তুগিজদের কাছ থেকে। আর ডাল খাওয়ার প্রচলন হয়েছে উত্তর ভারত থেকে। উত্তর ভারতের মানুষের কাছ থেকে ডাল খাওয়ার অভ্যেস তৈরি হয়েছে। এই সময়কার গৃহপালিত পশুর মধ্যে ছিল গরু, বলদ, ছাগল ইত্যাদি। পাখির মধ্যে ছিল হাঁস, মুরগি, পায়রা, কাক, কোকিল ইত্যাদি। তো এই সমস্ত বিষয় ছিল। আর শিল্প দ্রব্যের মধ্যে ছিল কার্পাস, বস্ত্র। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে বাংলার যে সূক্ষ্ম সুতির কাপড়, খুব সূক্ষ্ম সুতির, সেইগুলোর কিন্তু এর খ্যাতি দেশে বিদেশে ছড়িয়ে পড়েছিল। আর হস্তশিল্পের মধ্যে কাঠ আর ধাতুর দৈনন্দিন ব্যবহারের জিনিস, গয়নার কথা জানা যায়। যারা কাঠের কাজ করতেন তাদের সমাজে বিশেষ গুরুত্ব ছিল, কারণ কাঠ দিয়েই ঘর, বাড়ি, মন্দির, পালকি, গরুর গাড়ির চাকা, গরুর গাড়ি ইত্যাদি তৈরি হতো। তো সেই জন্য এই কাষ্ঠশিল্পীরা বিশেষ সম্মান পেতেন। তো এই ছিল তৎকালীন সময় পাল সেন যুগের আর দক্ষিণ ভারতের যে অর্থনীতির বিবরণ, সেটা এখানেই শেষ হলো। তো এই ভিডিওটি এখানেই শেষ হলো। আর সেই সঙ্গে সঙ্গে পরের ভিডিওতে আমরা দেখব যে সমাজ সংস্কৃতি খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকের মধ্যে বাংলার, আর সেই সঙ্গে সঙ্গে দক্ষিণ ভারতের সমাজ সংস্কৃতির যে বিবরণ, সেইগুলো আমরা দেখার বা জানার, বোঝার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।